ঘুরে গেল ক্ষমতার চাকা। বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রের ফুল মিনিস্টারের যে সকল সুবিধা এখন তার হাতে। একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান। এবার বের হয়ে আসলো থলের বিড়াল। এবং সবশেষে দেখবেন অবশেষে নীরবতা ভাঙলেন সেনাপ্রধান। জরুরি সংবাদ সম্মেলনে এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল শুধু একটি সরকার গঠনের পথ খুলে দেয়নি, এটি বাংলাদেশের রাজনীতির ভেতরের শক্তির ভারসাম্যকে এমনভাবে নড়িয়ে দিয়েছে যা বাইরে থেকে দেখলে সহজে বোঝা যায় না। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ক্ষমতা এখন পুরোপুরি সরকারের হাতে, সংখ্যাগরিষ্ঠতা তাদের, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদের। কিন্তু রাজনীতির বাস্তবতা অনেক সময় সংখ্যার বাইরে গিয়ে তৈরি হয় প্রভাব, অবস্থান এবং কাঠামোগত শক্তির ওপর। আর সেই জায়গাতেই এখন নতুন করে উঠে এসেছে বিরোধী রাজনীতি। এই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর শফিকুর রহমান, যিনি এখন দেশের বিরোধী দলীয় নেতা। অন্যদিকে একেবারেই ভিন্ন এক দিক থেকে উঠে আসা তরুণ নেতৃত্বের প্রতীক নাহিদ ইসলাম এখন উপবিরোধী দলীয় নেতা হিসেবে সামনে এসেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পদগুলো কি শুধুই রাজনৈতিক পরিচয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাস্তব ক্ষমতার এমন এক কাঠামো যা চাইলে পুরো রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতে পারে? বাংলাদেশের আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় একটি বাস্তবতা। কারণ একজন মন্ত্রীর মানে শুধু একটি পদ না, এটি প্রশাসনিক প্রবেশাধিকার, সিদ্ধান্ত প্রভাবিত করার ক্ষমতা এবং রাষ্ট্রের ভেতরে সরাসরি অবস্থান তৈরি করার সুযোগ। বিরোধী দলীয় নেতা সেই একই মর্যাদা পাওয়ার কারণে তিনি শুধু সরকারের সমালোচক হয়ে থাকেন না, বরং তিনি হয়ে ওঠেন বিকল্প ক্ষমতার একটি কেন্দ্র। সংসদ ভবনে তার আসন প্রধানমন্ত্রীর ঠিক বিপরীতে। এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি প্রতীক। এটি দেখিয়ে দেয় যে গণতন্ত্রের সরকার এবং বিরোধী দল একই মুদ্রার দুই পিঠ, এবং একে অপরকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার মাধ্যমেই একটি রাষ্ট্র এগিয়ে যায়। ঢাকার অভিজাত এলাকায় তার জন্য বরাদ্দ থাকে একটি সরকারি বাসভবন। অনেকেই এটিকে শুধুমাত্র একটি সুযোগ বা সুবিধা হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এই বাসভবনটি হয়ে ওঠে একটি রাজনৈতিক অপারেশন সেন্টার। এখানেই বসে তৈরি হয় কৌশল, বিশ্লেষণ করা হয় সরকারের প্রতিটি পদক্ষেপ এবং ঠিক করা হয় কোন ইস্যুতে কিভাবে অবস্থান নেওয়া হবে। বাড়ির ভাড়া, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস সবকিছু রাষ্ট্র বহন করে। এর মানে হলো বিরোধী দলীয় নেতার কাজের পথে কোনো আর্থিক বা অবকাঠামোগত বাধা যেন না থাকে, সেটিই নিশ্চিত করা হয়। এমনকি তিনি যদি নিজের বাড়িতে থাকতে চান, তবুও তাকে ভাতা দেওয়া হয়, যাতে তার কাজের গতি ব্যাহত না হয়। তার ব্যবহৃত গাড়ি শুধু একটি যানবাহন নয়, এটি একটি চলমান প্রতীক। গাড়িতে থাকা জাতীয় পতাকা তার অবস্থানকে দৃশ্যমান করে তোলে। রাস্তায় চলাচলের সময় প্রোটোকল দেওয়া হয়, নিরাপত্তা নিশ্চিত করা হয়। সবকিছু মিলিয়ে এটি একটি রাষ্ট্রীয় অবস্থানের প্রতিফলন। কিন্তু একজন নেতার আসল শক্তি তার গাড়ি বা বাসা নয়, তার আসল শক্তি তার টিম। একজন বিরোধী দলীয় নেতার জন্য থাকে একটি পূর্ণাঙ্গ স্টাফ কাঠামো, একান্ত সচিব, সহকারী সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য সহায়ক কর্মী। এই পুরো টিমটি তাকে একটি সংগঠিত শক্তিতে রূপান্তর করে। সংসদ ভবনের ভেতরে তার জন্য যে অফিসটি বরাদ্দ থাকে, সেটি কার্যত একটি মিনি সচিবালয়। এখান থেকেই সরকারের প্রতিটি সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়। বাজেট আসলে সেটির খুঁটিনাটি পরীক্ষা করা হয়, কোনো নীতির দুর্বলতা খুঁজে বের করা হয় এবং বিকল্প প্রস্তাব তৈরি করা হয়। অর্থাৎ বিরোধী দলীয় নেতা শুধু সমালোচনা করেন না, তিনি একটি বিকল্প রাষ্ট্র পরিচালনার ধারণাও তৈরি করেন। এই প্রক্রিয়াটি গণতন্ত্রকে শক্তিশালী করে। এবার যদি আমরা নাহিদ ইসলামের দিকে তাকাই, তাহলে সেখানে একটি ভিন্ন ধরনের গল্প দেখতে পাই। একজন ছাত্রনেতা থেকে সরাসরি উপবিরোধী দলীয় নেতা হয়ে ওঠা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি একটি প্রজন্মের রাজনৈতিক উত্থানের প্রতীক। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ার কারণে প্রশাসনিক কাঠামোর ভেতরে সরাসরি প্রবেশাধিকার পেয়েছেন। তার জন্য রয়েছে সরকারি গাড়ি, বাসস্থান, স্টাফ এবং নিরাপত্তা সুবিধা। কিন্তু এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার অবস্থান তাকে যে প্রভাব দেয়। তিনি যখন সংসদীয় কমিটিতে অংশ নেবেন, তখন তার সামনে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আমলারা। তাদের তার প্রশ্নের জবাব দিতে হবে, তার ব্যাখ্যা শুনতে হবে। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তৈরি হয় জবাবদিহিতা। একজন তরুণ নেতা যখন এই অবস্থানে বসেন, তখন সেটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো, রাজনীতিতে নতুন প্রজন্ম এখন শুধু দর্শক নয়, তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ। এখন একটি বড় প্রশ্ন উঠে আসে, এই সব সুবিধা কি বিলাসিতা? বাইরে থেকে দেখলে অনেকেই হয়তো মনে করতে পারেন গাড়ি, বাড়ি, স্টাফ এসবই বিলাসী সুবিধা, কিন্তু বাস্তবে এগুলো হলো রাজনৈতিক কাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামো। একটি সরকার যখন একটি বাজেট বা নীতি প্রণয়ন করে, তখন সেটিকে বিশ্লেষণ করতে, ত্রুটি খুঁজে বের করতে এবং বিকল্প প্রস্তাব তৈরি করতে একটি বড় টিম প্রয়োজন হয়।
বিরোধী দলীয় নেতার এই স্টাফ কাঠামো সেই কাজটি করে, অর্থাৎ রাষ্ট্র এই সুবিধাগুলো দিয়ে বিরোধী দলকে শক্তিশালী করে, যাতে তারা সরকারের ওপর কার্যকর নজরদারি রাখতে পারে। এই জায়গাতেই এসে রাজনীতির আসল খেলাটি শুরু হয়, কারণ ক্ষমতা শুধু সরকারের হাতে থাকে না, বিরোধী দলের কাছেও থাকে একটি প্রভাবশালী শক্তি। যদি বিরোধী দল তাদের এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সরকারকে বাধ্য করা যায় সঠিক পথে চলতে। কিন্তু যদি তারা ব্যর্থ হয়, তাহলে সেই শক্তি অর্থহীন হয়ে যায়। ডক্টর শফিকুর রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, তিনি কি এই অবস্থানকে একটি কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারবেন? তিনি কি সরকারের ভুলগুলো চিহ্নিত করে জনগণের সামনে তুলে ধরতে পারবেন, নাকি তিনি শুধুই আনুষ্ঠানিক বিরোধী নেতার ভূমিকায় সীমাবদ্ধ থাকবেন? একইভাবে নাহিদ ইসলামের ক্ষেত্রেও প্রশ্নটি প্রযোজ্য। তিনি কি তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারবেন, নাকি তিনি সিস্টেমের ভেতরেই হারিয়ে যাবেন? রাজনীতি ইতিহাস বলে, একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। বিরোধী দলের কাজ শুধু সমালোচনা করা নয়, বরং বিকল্প চিন্তা তুলে ধরা, জনগণের স্বার্থ রক্ষা করা এবং সরকারের উপর একটি শক্তিশালী নজরদারি বজায় রাখা। যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করা যায়, তাহলে একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি আরও উন্নত হয়। এই নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এটি আর একতরফা রাজনীতির জায়গা নয়। এখানে এখন প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকবে আলোচনা, বিশ্লেষণ এবং সমঝোতা। বিরোধী দলীয় নেতা এবং তার টিম যদি সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করে, তাহলে এটি দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হতে পারে। অন্যদিকে যদি এই সুযোগগুলো সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে পুরো কাঠামোটি দুর্বল হয়ে পড়বে। তখন সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং গণতন্ত্র তার প্রকৃত শক্তি হারাবে। সবকিছু মিলিয়ে এখন বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এটি শুধু সরকার বনাম বিরোধী দলের লড়াই নয়, এটি ক্ষমতা বনাম জবাবদিহিতার লড়াই। এই লড়াইয়ের ফলাফলই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা। এখন প্রশ্ন আপনার কাছে, এই প্রোটোকল, এই সুবিধা এবং এই ক্ষমতা কি তাদের প্রাপ্য? তারা কি এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী বিরোধী রাজনীতি গড়ে তুলতে পারবে, নাকি সবকিছুই সীমাবদ্ধ থাকবে আনুষ্ঠানিকতার ভেতরে? আপনার মতামতই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই পরিবর্তনের প্রভাব আমাদের সবার ওপরই পড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর গত কয়েকদিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সম্ভাব্য নাম দিয়ে নানা তালিকা প্রকাশিত হচ্ছে। সামাজিক মাধ্যমে এ বিষয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে এসব ধারণা নির্ভর বলে জানিয়েছে বিএনপির সংশ্লিষ্ট সূত্র। মূলত অতি গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন তারেক রহমান। সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও কোনো ধরনের আলাপ করেননি। দলের নীতি নির্ধারকরা বিষয়টিকে পার্টি চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ সিক্রেট ফাইল বলে অভিহিত করছেন, যা জানার সুযোগ কারণেই।